আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে আরও একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটি শুরু করার পূর্বেই বলে নিতে চাই, আমরা আমাদের এই চ্যানেল থেকে বিবিএ এবং এমবিএর সকল বর্ষের সকল বিষয়ের উপর আমরা ক্লাস দিচ্ছি। সো আমাদের এই ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে করে পরবর্তীতে আমরা আরও ভিডিও দিতে অনুপ্রাণিত হই। সো আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেই অঙ্কটি এসেছে NUBBO অর্ডার্স 2013-তে আসছে, ঠিক আছে। সো এখানে এই হচ্ছে আমাদের প্রশ্নটা। এখানে আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে, দেখাই যাচ্ছে এই ট্রায়াল ব্যালেন্সের দুই পাশ অমিল আছে। সাথে সাথে এই ট্রায়াল ব্যালেন্সের নিচে কিছু সমন্বয় থাকে, যেই সমন্বয়গুলো নিচে যেহেতু জায়গা নেই সেই সমন্বয়গুলো আমরা এখানে নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের সমন্বয়গুলো, ঠিক আছে। বিগত ক্লাসগুলোতে আমরা যে ট্রায়াল ব্যালেন্সগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই ট্রায়াল ব্যালেন্সগুলো ছিল একটু সহজ প্রকৃতির। আজকে আমরা যে ট্রায়াল ব্যালেন্স করব সেই ট্রায়াল ব্যালেন্সের সামনে আমরা দেখতেই পাচ্ছি কিছু সমন্বয় যুক্ত আছে। সো আমরা দেখব এই সমন্বয়গুলো এই ট্রায়াল ব্যালেন্সে কি প্রভাব ফেলে, এবং আমাদের রিকোয়ারমেন্টে চেয়েছে যে প্রিপেয়ার্ড কারেক্টেড ট্রায়াল ব্যালেন্স অথবা কারেক্ট ট্রায়াল ব্যালেন্স, তার মানে হচ্ছে একটা সঠিক অথবা নির্ভুল একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করো। সো এই ট্রায়াল ব্যালেন্সের বা এই প্রশ্নটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব এখন। আমরা এখানের যে সমন্বয়গুলো আছে এগুলো আমরা পূর্বের জায়গায় নিয়ে আসতেছি, অর্থাৎ প্রশ্নটা ঠিক নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। সো আমরা এখন চলে যাব মূল আলোচনায়। এই হচ্ছে আমাদের প্রশ্নটা, এখানে প্রশ্নটা শুরু হয়েছে। এই ট্রায়াল ব্যালেন্সের নিচে আমাদের সমন্বয়গুলো, ঠিক আছে, এবং আমাদের থেকে যা চাওয়া হয়েছে সেটা নিচে দেওয়া আছে। ওকে, এখন আমরা সরাসরি সমাধানে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি বাঁ পাশে আমাদের যে প্রশ্নটি সেই প্রশ্নটি দেওয়া আছে, এবং আমরা দেখতে পাচ্ছি ডান পাশে আমাদের এই প্রশ্নের সমাধান দেওয়া আছে। সো আমরা এই সমাধান বা সলিউশন নিয়ে আলোচনা করব। ফাইন। সো আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি আপনি পারলে এই অঙ্কের রিলেটেড যত অঙ্ক আছে আপনি সেগুলো অবশ্যই করতে পারবেন। সো আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি বাঁ পাশে আমাদের প্রশ্নটি দেওয়া আছে এবং ডান পাশে আমাদের প্রশ্নের সমাধান দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা এই সমাধান নিয়ে আজকে আলোচনা করব। সো এখানে আমরা এই কালার করা দফাগুলো নিয়ে কথা বলবো, তখন আমরা নিচে সমন্বয়গুলো দেখব যে কি বলা আছে, ঠিক আছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি প্রথমে ক্যাশ আছে। আচ্ছা, ক্যাশ হচ্ছে আমাদের জন্য প্রতিষ্ঠানের জন্য সম্পদ। সো ক্যাশ কোথায় যাবে? ডেবিট পাশে যাবে। ফাইন, ক্যাশ আমাদের ডেবিট পাশে যাবে। তবে এখানে কথা আছে, যেহেতু ক্যাশটাকে আমি কালার করে রেখেছি এর মানে এর সাথে একটা কি আছে? সমন্বয় আছে। আমরা একটু সমন্বয়টা দেখে আসবো যে ক্যাশের সাথে কি সমন্বয় আছে। আচ্ছা, এখানে নিচে আরও কথা বলা আছে, আমাদের এগুলো যদিও দরকার নেই, তারপরে একটু পড়ে নিই। অ্যাজ ইউ ক্যান সি দ্য ট্রায়াল ব্যালেন্স ডাজ নট ব্যালেন্স। ডাজ নট ব্যালেন্স মানে হচ্ছে এই যে এই টাকাটা এবং এই টাকাটা অমিল, মিলে নাই, এই জন্য বলছে ডাজ নট ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সটা ডাজ নট ব্যালেন্স, মিলে নাই। বলছে যে অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য জেনারেল জার্নাল এন্ট্রিজ, মানে একটা তদন্ত করা হয়েছে। জেনারেল জার্নাল মানে হচ্ছে যে সাধারণ জাবেদাগুলো আছে সেগুলো নিয়ে, অ্যান্ড দ্য জেনারেল লেজার মানে যে সাধারণ খতিয়ান আছে সেগুলো নিয়ে অ্যাকাউন্টস। রিভিলস মানে হচ্ছে কিছু উঠে আসছে, হ্যাঁ, প্রকাশ পাইছে কিছু। দ্য ফলোয়িং ইনফরমেশন মানে ওই সাধারণ জাবেদা এবং সাধারণ লেজার নিয়ে যখন তদন্ত করা হলো বা খুঁজে দেখা হলো তখন কিছু বিষয় সামনে আসলো। আর কি বিষয় সামনে আসছে সেগুলো নিচে দেওয়া আছে, ঠিক আছে। সো এই যে প্রথম সমন্বয়ে আমরা দেখতে পাচ্ছি বলা আছে, যেটা নাকি ক্যাশের সাথে সম্পর্কিত। এখানে বলা আছে হোয়েন দ্য ব্যালেন্স ইন দ্য ক্যাশ অ্যাকাউন্ট ওয়াজ ট্রান্সফার্ড, যখন ক্যাশ অ্যাকাউন্টটাকে কী করা হয়েছে? ট্রান্সফার্ড করা হয়েছে ফ্রম দ্য জেনারেল লেজার থেকে যখন সেটাকে কী করা হয়েছে? ট্রান্সফার করা হয়েছে কোথায়? টু দ্য ট্রায়াল ব্যালেন্স। কারণ আমরা জানি হিসাব বিজ্ঞানের যে লেনদেনগুলো আছে সেগুলো কি সিকোয়েন্স মেনটেন করে? প্রথমে হবে জাবেদা, তারপরে হবে খতিয়ান, তারপরে হবে কি? রেওয়ামিল। সো জাবেদা থেকে খতিয়ানে নিলাম আমরা, দেন খতিয়ান থেকে কোথায় নেব? ট্রায়াল ব্যালেন্সে। সো এখানে বলা হয়েছে যখন নাকি ক্যাশ ব্যালেন্সটাকে এই লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে যখন ট্রান্সফার করা হয়েছে, স্থানান্তর করা হয়েছে, তখন কি হয়েছে? দ্য ফার্স্ট টু ডিজিট ওয়ার ট্রান্সপোজড। তার মানে হচ্ছে সামনের যে দুইটা ডিজিট আছে সেই দুইটা ডিজিট কি হয়ে গেছে? একে অন্যের জায়গায় চলে গেছে, হ্যাঁ,
ট্রান্সপোজড মানে হচ্ছে একটা আরেকটার জায়গায় চলে গেছে। সো এখানে আমরা ক্যাশের টাকা কত দেখতে পাচ্ছি, আমরা ক্যাশের টাকা দেখতে পাচ্ছি ৭৮,১৫০। সো ৭৮,১৫০-এর মধ্যে প্রথমে যে দুইটা ডিজিট আছে এই দুইটা ডিজিট কি হয়েছে, এই দুইটা ডিজিট কি হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে। তার মানে হচ্ছে যখন লেজার ছিল, লেজারের টাকাটা ছিল ৮৭,১৫০, ঠিক আছে, কিন্তু লেজার থেকে যখন এই রেওয়া মিলে কি করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, তখন এই ৭-৮-এর জায়গায় এবং ৮-৭-এর জায়গায় চলে গেছে। তার মানে হচ্ছে এটা ৭৮,০০০ হয়ে গেছে। কিন্তু আদৌ কি ৭৮,০০০ নাকি ৮৭,০০০ হবে? অবশ্যই ওই লেজারে সঠিকটা ছিল, রেওয়া মিলে আনার সময় এটা ভুলে ৭৮,০০০ হয়ে গেছে। মানে প্রথম যে দুইটা ডিজিট ছিল সেটা এক্সচেঞ্জ হয়ে গেছে, তাদের স্থান বিনিময় করে ফেলেছে। সো আমরা এখন তাহলে কি করব, আবার পূর্বের জায়গায় নিয়ে যাব। ৭৮,০০০ থেকে পরিবর্তন করে আমরা কত লিখব, ৮৭,১৫০। আমরা উত্তরে দেখতে পাচ্ছি যে লেখা হয়েছে ৮৭,১৫০ টাকা এবং কোথায়, ডেবিট পাশে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। আচ্ছা, অ্যাকাউন্টস রিসিভেবলও কিন্তু আমাদের জন্য সম্পদ অথবা অ্যাসেট। তার মানে এই অ্যাকাউন্টস রিসিভেবলও আমার কোথায় যাবে, ডেবিট পাশে যাবে। সো এখানেও দেখতে পাচ্ছি কালার করা আছে, তার মানে এইটারও একটা কি আছে, সমন্বয় আছে। আমরা এখন সমন্বয়টাতে যাব, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি এই যে ২ নাম্বার যে সমন্বয়টা, সেখানেই এখানেই অ্যাকাউন্টস রিসিভেবল সম্পর্কে কিছু বলা আছে। আমরা দেখব দ্য টোটাল ডেবিটস ইন দ্য অ্যাকাউন্টস রিসিভেবল, মানে হচ্ছে প্রাপ্য হিসাবের যে ডেবিট ব্যালেন্স আছে লেজার অ্যাকাউন্ট, ওয়ার টাকা কত, ৪,৩০,৫০০। তার মানে হচ্ছে যখন নাকি অ্যাকাউন্টস রিসিভেবলের যে লেজার অ্যাকাউন্ট ছিল, সেই লেজার অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স ছিল কত, ৪,৩০,৫০০, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে তার নর্মাল ব্যালেন্স ডেবিট পাশে, ৪,৩০,৫০০। এবং বলা হয়েছে দ্য ক্রেডিটস টোটাল 2,89,৫০০। এর মানে হচ্ছে ডেবিটে ছিল ৪,৩০,৫০০ আর ক্রেডিটে ছিল 2,89,৫০০। তার মানে ডেবিট এবং ক্রেডিটকে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। কি করতে হবে, বিয়োগ। ওকে ফাইন, আমরা একটু তার ব্যালেন্সটা আগে দেখি। এই অ্যাকাউন্টস রিসিভেবলের ব্যালেন্সটা ছিল কত টাকা, ১,৭১,০০০। এটা কিন্তু ভুলে লিখছে, কি লিখছে, ভুলে লিখছে। এখন আমরা যখন খতিয়ানে দেখলাম যে খতিয়ানের এই যে লেজার অ্যাকাউন্ট, এই খতিয়ানের ব্যালেন্স যখন দেখলাম যে ডেবিট পাশে এত এবং ক্রেডিট পাশে এত আছে, তাহলে এই ডেবিট থেকে এই ক্রেডিটকে কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরে কি করা হয়েছে, অ্যাকাউন্টস রিসিভেবল লিখে ৪,৩০,৫০০ থেকে 2,89,৫০০কে কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে। ফাইন। এরপরে এটার আরও একটা কথা বলা আছে ৩ নম্বর সমন্বয়ে। কি বলা আছে, অ্যান এন্ট্রি ফাউন্ড ইন দ্য জেনারেল জার্নাল। সাধারণ জাবেদায় আরও একটা এন্ট্রি দেখা গেছে, ফর টাকা কত, ১৫,০০০ টাকার একটা এন্ট্রি দেখা গেছে, ডেবিট টু অ্যাকাউন্টস রিসিভেবল। তার মানে অ্যাকাউন্টস রিসিভেবলের আরও একটা ডেবিট ব্যালেন্স আছে কত টাকা, ১৫,০০০ টাকা। সো যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবলের নর্মাল ব্যালেন্স হচ্ছে ডেবিট, আর এখানেও আমরা ডেবিট পাচ্ছি, তার মানে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে এই ডেবিটের টাকা কি করতে হবে, যোগ করতে হবে। সো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে ১৫,০০০ টাকা কি করা হয়েছে, যোগ করা হয়েছে। এই তিনটা জিনিস যোগ বিয়োগ করলে আমাদের এই অ্যাকাউন্টস রিসিভেবলের সর্বশেষ যে টাকাটা সেটা দাঁড়ায় ১,৫৬,০০০ টাকা। ফাইন। সো আমরা আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলও বুঝে গেলাম। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রিপেইড রেন্ট দেওয়া আছে। প্রিপেইড রেন্ট আমাদের জন্য কি, সম্পদ। ওকে, কারণ প্রিপেইড রেন্ট হচ্ছে অগ্রিম ব্যয়, আর অগ্রিম ব্যয় হচ্ছে আমাদের জন্য কি, সম্পদ। সম্পদ কোন পাশে থাকে, ডেবিট পাশে থাকে, এবং এটা ডেবিট পাশেই আছে। সো আমরা এটাকে নিয়ে ডেবিট পাশেই বসিয়ে দিব। এই যে প্রিপেইড রেন্ট ডেবিট পাশে ২৭,০০০। ফাইন। তারপরে বলছে সাপ্লাইজ অন হ্যান্ড, সাপ্লাইজ হাতে আছে, এটাও আমাদের জন্য কি, সম্পদ। সম্পদ কোন পাশে বসে, ডেবিট পাশে, কিন্তু তারা ভুলে কোথায় নিয়েছে, ক্রেডিট পাশে নিয়ে গেছে। সো আমরা এটাকে কি করব, ডেবিট পাশে বসাবো। সাপ্লাইজ অন হ্যান্ড কত, ৪২,০০০। ফাইন। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইকুইপমেন্ট দেওয়া আছে। ইকুইপমেন্টও আমাদের জন্য সম্পদ। সম্পদ কোন পাশে বসে, ডেবিট পাশে বসে, ৩,৩৬,০০০। আমরা এটাকে যেভাবে আছে সেভাবেই বসাই দেবো। ইকুইপমেন্ট ৩,৩৬,০০০। তারপরে বলা হয়েছে নোটস পেয়েবল। নোটস পেয়েবল কিন্তু দায়, লাইবিলিটিস, ঠিক আছে। নোটস পেয়েবল হচ্ছে লাইবিলিটিস। সো লাইবিলিটিস কোন পাশে বসে, ক্রেডিট পাশে বসে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্রেডিট পাশেই আছে। সো যেভাবে আছে এইভাবেই আমরা লিখে ফেলবো। নোটস পেয়েবল ক্রেডিট পাশে কত, ১,২০,২০০ টাকা। ফাইন।
তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস পেয়েবল। এই অ্যাকাউন্টস পেয়েবলও কিন্তু লায়াবিলিটিস অথবা দায়। সো যেহেতু এই অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটিস অথবা দায়, সেটা কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে কি করা আছে? কালার করা আছে, তার মানে এটার একটা সমন্বয় নিচে দেওয়া আছে। আমরা সমন্বয়ের দিকে তাকাবো, কোথায় আছে? এই যে সবুজ কালারের দেখতে পাচ্ছি আমরা 4 নাম্বার সমন্বয়ে বলা আছে এ ডেবিট অফ টাকা 6000 টু অ্যাকাউন্টস পেয়েবল ওয়াজ নট পোস্টেড টু দ্য জেনারেল লেজার। তার মানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের 6000 টাকার ডেবিট ব্যালেন্স কি করা হয়েছে? পোস্ট করা হয়নি। কি করা হয়নি? পোস্ট করা হয় নাই। মানে যে 6000 টাকা লিপিবদ্ধ করার কথা ছিল, সেই 6000 টাকা লিপিবদ্ধ করা হয় নাই। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের জানা আছে যে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে দায়, এবং এই অ্যাকাউন্টস পেয়েবলের যে নর্মাল ব্যালেন্স আছে সেই নর্মাল ব্যালেন্স হয় ক্রেডিট, আর এখানে যে ব্যালেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে ডেবিট। সো এই টাকাটা নর্মাল ব্যালেন্সের বিপরীত হওয়ার কারণে, যেহেতু অ্যাকাউন্টস পেয়েবলের নর্মাল ব্যালেন্স ক্রেডিট আর এখানে ডেবিট ব্যালেন্স যেটা নাকি বসানো হয় নাই, তার মানে এই 6000 টাকা বিয়োগ করার কথা ছিল, আমরা বিয়োগ করি নাই। ওকে, সো এই 6000 টাকা কি করে ফেলতে হবে? অ্যাকাউন্টস পেয়েবল থেকে বিয়োগ করে ফেলতে হবে। আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে অ্যাকাউন্টস পেয়েবল এর ব্যালেন্সটা এখানে প্রশ্নে কত টাকা দেওয়া ছিল? প্রশ্নে টাকা দেওয়া ছিল 1,15,200। এই 1,15,200 থেকে আমরা 6000 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে যে টাকা হয় সেটা আমরা কোন পাশে লিখব? ক্রেডিট পাশে। এখানে দেখতে পাচ্ছি ডেবিট পাশে লেখা আছে, যেহেতু ভুল ছিল এটা, সো আমরা ক্রেডিট পাশে 1,09,000 কত লিখে ফেলবো? 200 লিখে ফেলবো। ফাইন। তারপরে আমরা দেখতে পাচ্ছি পিকল ক্যাপিটাল, মানে ওই ব্যক্তির বা ওই প্রতিষ্ঠানের যে ক্যাপিটাল ছিল সেই ক্যাপিটাল 2,17,650 টাকা। আর আমরা জানি ক্যাপিটাল ক্রেডিট পাশে বসে, এখানে ক্রেডিট পাশেই বসানো আছে, যেমন আছে এমনটাই আমরা বসিয়ে দেবো। ক্যাপিটাল কত টাকা? 2,17,000, এখানে 650 টাকা হবে। হ্যাঁ, এখানে 650 টাকা হবে, 650 টাকা হবে, 2,17,650 টাকা হবে। ফাইন। আচ্ছা, এইখানে চতুর্থ যে সমন্বয়, সেই সমন্বয়ের নিচে আরো একটা কথা আছে, দ্য করেসপন্ডিং ক্রেডিট অফ টাকা 6000 ওয়াজ পোস্টেড টু দ্য ক্যাশ অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে ক্রেডিটে ওই যখন নাকি আমরা অ্যাকাউন্টস পেয়েবলের যে 6000 টাকা আমরা অ্যাকাউন্টস পেয়েবলে ডেবিট করি নাই, তার সাথে কিন্তু আরো একটা দফা থাকে। যেমন হচ্ছে আমরা যখন জাবেদা করি, একটা ডেবিট থাকে, একটা কি থাকে? ক্রেডিট থাকে। সো এখানে এই 6000 টাকার সাথে বিপরীতে যে দফাটা ছিল সেই দফাটা ক্যাশের মধ্যে কি করা হয়েছে? পোস্ট করা হয়েছে। ঠিক আছে, সো যেহেতু পোস্ট করাই হয়েছে, আমাদের এখানে আর পোস্ট করার দরকার নাই, এটা এমনিতেই দিয়েছে জাস্ট কনফিউজড করার জন্য, আমরা সেদিকে না যাই। ওকে, ফাইন। এরপরে আমরা দেখতে পাচ্ছি পিকল উইথড্রলস। উইথড্রলস মানে হচ্ছে উত্তোলন, আর আমরা জানি উত্তোলন কোন পাশে যায়? মিলে ডেবিট পাশে যায়। তারা এখানে কোথায় দেওয়া আছে? ক্রেডিট পাশে দিয়েছে তারা 45,000, আমরা এখন কোথায় নিয়ে যাব? ডেবিট পাশে। সো আমরা দেখতে পাচ্ছি পিকল উইথড্রলস ডেবিট পাশে 45,000। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অফিস ক্লিনিং ফিস আর্নড, এটা আয় হয়েছে। সো আয় যেহেতু হয়েছে সেহেতু এটা কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। কোথায় যাবে? ক্রেডিট পাশে যাবে। আচ্ছা, এখানেও একটু কালার করা আছে, তার মানে হচ্ছে এটাতেও কিছু একটা সমন্বয় আছে। আমরা এখানে এই কালারটা দেখতে পাচ্ছি, এই যে এই জায়গায়, এন্ড ফর এ ক্রেডিট টু অফিস ক্লিনিং ফিস আর্নড ফর দ্য সেম অ্যামাউন্ট বলা আছে এখানে। ফর দ্য সেম, আমি একটু মুছে দিই তাহলে একটু বোঝা যাবে। এই যে এখানে অ্যামাউন্ট দেয়া আছে, এখানে অ্যামাউন্ট দেয়া আছে। কি অ্যামাউন্ট? সেম অ্যামাউন্ট। কার সেম অ্যামাউন্ট? যেহেতু এই লাইনটা উপরের লাইনের সাথে সংযুক্ত করা, তার মানে হচ্ছে উপরের লাইনে 15,000 টাকার কথা বলা আছে। এই প্রয়োজনে আমরা পুরোটা লাইন আবার একটু পড়ি। এন এন্ট্রি ফাউন্ড ইন দ্য জেনারেল জার্নাল ফর টাকা কত? 15,000 ডেবিট টু অ্যাকাউন্টস রিসিভেবল। তার মানে অ্যাকাউন্টস রিসিভেবলের যে 15,000-এর কাজ করেছিলাম, এই কথাটা এখানে তো বলা ছিল। সাথে সাথে বলছে এন্ড ফর এ ক্রেডিট টু অফিস ক্লিনিং ফিস আর্ন ফর দ্য সেম অ্যামাউন্ট। সেম অ্যামাউন্ট মানে কোনটা? এই 15,000 টাকা। তার মানে এখানেও আমার অফিস ক্লিনিং ফিস আর্ন হয়েছে কত টাকা? 15,000 টাকা। এই জন্যই ফর দ্য সেম অ্যামাউন্ট বলছে। তার মানে হচ্ছে এখানে অফিস ক্লিনিং ফিস আর্ন ছিল 3,21,000 কত টাকা? 600 টাকা। এই টাকাটার সাথে আরও কত টাকা আমাদেরকে যোগ করতে হবে? সেম অ্যামাউন্ট হচ্ছে কত? 15,000। এই 15,000 টাকা আমাদের এখানে যোগ করে দেখাতে হবে। আমরা দেখতে পাচ্ছি উত্তরে 3,21,600 টাকার সাথে 15,000 টাকা যোগ করে লেখা হয়েছে 3,36,600। ফাইন। দেন আমাদের এখানে বলা হয়েছে স্যালারিজ এক্সপেন্স। পরে এক্সপেন্স যেহেতু বলা আছে, তার মানে এটা হচ্ছে কি? ব্যয়। আর ব্যয় আমরা জানি কোন পাশে বসে? ডেবিট পাশে বসে। সো এখানে আমরা ডেবিট পাশে কত টাকা লিখব?
এখানে ডেবিট পাশেই লেখা আছে ৬৭,০০০ কত টাকা, ২০০ টাকা, ফাইন। তারপরে বলা হয়েছে রেন্ট এক্সপেন্স কত টাকা, রেন্ট এক্সপেন্স হচ্ছে আমাদের জন্য ব্যয়, ব্যয়টা কোন পাশে বসবে, ডেবিট পাশে, এখানে ক্রেডিটে লেখা আছে, আমরা ডেবিট পাশে বসাবো, রেন্ট এক্সপেন্স কত, ৯,০০০ টাকা, ফাইন। তারপরে বলছে ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স কত, এখানে এক্সপেন্স যেহেতু তার মানে হচ্ছে ব্যয়, আর ব্যয় ডেবিট পাশেই বসে, এখানে ডেবিট পাশেই বসানো আছে, আমরাও ডেবিট পাশে নিয়ে বসিয়ে রাখবো, ঠিক আছে। ওকে, আমাদের এখানে আর কোনো দফা নেই, না তো আমাদের উপরের রেওয়া মিলের যে প্রশ্নে যে রেওয়া মিল দেওয়া আছে এই বক্সে কোনো কিছু বাকি আছে, না তো আমাদের এইখানে কোনো কিছু বাকি আছে। সর্বশেষে একটা সমন্বয় বলা আছে, বলছে যে অল অ্যাকাউন্টস হ্যাড নর্মাল ব্যালেন্সেস, এই যে একটু আগে বলছিলাম নর্মাল ব্যালেন্সের কথা। আচ্ছা, নর্মাল ব্যালেন্স আরও একটু ক্লিয়ার করে দিই, নর্মাল ব্যালেন্স কাকে বলে একটু বুঝিয়ে বলি। যেমন আমরা জানি যে যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে কি হয়, ডেবিট হয়, যদি ব্যয় বৃদ্ধি পায় ডেবিট হয়, যদি উত্তোলন বৃদ্ধি পায় ডেবিট হয়। আচ্ছা, তার মানে হচ্ছে কোনো একটা দফা বৃদ্ধি পেলে যে পাশে যায় সেটাকেই ওই দফার কি বলা হয়, নর্মাল ব্যালেন্স বলা হয়। তার মানে হচ্ছে কোনো সম্পদ বৃদ্ধি পেলে যেহেতু ডেবিট হয়, তার মানে সম্পদের নর্মাল ব্যালেন্স হচ্ছে কি, ডেবিট। আবার কোনো দায় যদি বৃদ্ধি পায় তাহলে সেটা কি হয়, ক্রেডিট। তার মানে কোনো দফা বাড়ার সময় যেই পাশে যাবে সেটাই হচ্ছে তার কি ব্যালেন্স, নর্মাল ব্যালেন্স। সো এটা এমনিতেই লিখছি, এটা এখানে কোনো দরকার নাই। ওকে, ফাইন। এখন আমরা যখন অঙ্ক করার পরে আমাদেরকে অবশ্যই রেওয়া মিলের দুই পাশ কি হতে হবে, সমান হতে হবে, বা আমাদেরকে সমান করে দেখাতে হবে, অবশ্যই সমান করতে হবে, সমান না হলেও জোর করে সমান করতে হবে। আর এই জোর করে সমান করার মানেই হচ্ছে আমাদের এখানে সাসপেন্স অ্যাকাউন্ট নামে বা অনিশ্চিত হিসাব নামে একটা হিসাব আমাদেরকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। এই উভয় পাশে যখন আমরা যোগ করব তখন দেখব যে ক্রেডিট পাশের চেয়ে ডেবিট পাশে আমাদের ২০০ টাকা কি আছে, কম আছে। সো যেহেতু আমাদের রেওয়া মিলের শেষ ব্যালেন্স উভয় পাশের শেষ ব্যালেন্স কি হবে, সমান হবে, সেহেতু অবশ্যই আমাদেরকে যোগ করে দেখতে হবে উভয় পাশ সমান কিনা। যদি সমান না হয়, কোনো এক পাশে কম হয়, যেই পাশে কম সেই পাশে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, সাসপেন্স অ্যাকাউন্ট। সেই সাসপেন্স অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেবিট পাশে ২০০ টাকা কম আছে, এজন্য ২০০ টাকা সাসপেন্স অ্যাকাউন্ট বা অনিশ্চিত হিসাব দিয়ে আমরা এখানে এই অঙ্কটা মিলিয়ে দেব, ফাইন। সো সাসপেন্স অ্যাকাউন্ট নিয়ে আরও অনেক কথা আছে, সেটা আমরা পরবর্তীতে অন্য কোনো অঙ্কে আলোচনা করব। সো এই ছিল আজকের আমাদের এই প্রশ্ন এবং এই প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আমাদের সাথেই থাকুন, আগামী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।